বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পেয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম এবং আমার ডানের পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা এবং আপনাদের দুজনের কাছেই আমার প্রথম প্রশ্ন যে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ কী? ধন্যবাদ আপনাকে। আমার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, যিনি ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে শত সহস্র লক্ষ লক্ষ শহীদ হয়েছেন যারা, তাদের আত্মদান, ৯০-এর গণ অভ্যুত্থান, আপনার ২৪-এর ছাত্র জনতা, রাজনৈতিক দল, বিভিন্ন পথের পেশার মানুষরা যারা আত্মাহুতি দিয়েছেন, আত্মদান করেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎটা কি? আমরা তো ৭১ সালে মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে দেশটাকে অর্জন করেছিলাম, স্বাধীনতা লাভ করেছিলাম, বিজয় অর্জন করেছিলাম। বিভিন্ন সময়ে আপনার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। যেই উদ্দেশ্য নিয়ে, যেই স্পিরিট নিয়ে আপনার মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেটা ৭১-এর পরে আমরা দেখেছি কিভাবে আপনার ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে আপনার একদলীয় স্বৈরশাসন আপনার চেপে বসেছিল। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কিছু এসে ৭৫-এ পট পরিবর্তন হয়েছে। আবার ৯০ সালে আমরা দেখেছি, ৮২ সালে আমরা দেখেছি সামরিক আইন এসছে, ৯০ সালে আপনার ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, গণতান্ত্রিক উত্তরণের একটা নতুন যাত্রা শুরু হয়েছিল। আপনার বিভিন্ন সময়ের আন্দোলন হয়েছে। ২০০৮ সালে, ২০০৭ সালে ১/১১-র মধ্য দিয়ে আবার গণতন্ত্র ব্যাহত হয়েছে, নস্যাৎ হয়েছে। আপনার একটা পর্যায়ে যখন একটা সরকার নির্বাচিত হলো, তখন তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ২/৩ সংসদের আসনের জেরে আপনার আবার সেই এক ধরনের একদলীয় বাকশালের মতো শাসন ব্যবস্থা কায়েমের জন্যে নামকাও আসতে বিরোধী দল সংসদে রেখে আপনার অ্যামেন্ডমেন্ট করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন। তার মানে গণতন্ত্র বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হুমড়ি খেয়ে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে। কিন্তু ২৪-এর যে জুলাই আগস্টের আন্দোলন সংগঠিত হয়েছে, তার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমাদের মধ্যে একটা বিশ্বাস জন্মেছিল যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছে, আমাদের সর্বজন বিদিত, সর্বজন সম্মানিত, গ্রহণযোগ্য ব্যক্তি, আন্তর্জাতিকভাবে যিনি পরিচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যাদের কাছে প্রত্যাশা জনগণের অনেক বেশি, বিশ্বাসটাও ওনাদের উপর অনেক বেশি। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়গুলো এসছে, যেখানে আমরা গণতন্ত্র উত্তরণের জন্য আমরা যেটা চাই, যে টার্গেটটা হলো আপনার একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা জাতীয় সংসদ গঠিত হবে। তার আগে যেটা হতে পারতো বা হতে পারে এখনও, যে ন্যাশনাল একটা কনসেনসাস, একটা চার্টার, আপনার সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল, যে ছাত্রদের নতুন পার্টি হয়েছে, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, বিএনপি সহ, তাদের সকলে মিলে যে সংস্কারের যে প্রস্তাবগুলো এসছে, যেগুলো প্রয়োজনীয় সংস্কার, এটা তো বলতে বলতে তেতো হয়ে গেছে আমরা সবাই, সেগুলো আপনার নির্বাচন, একটা ফেয়ার ইলেকশন করানোর জন্য, ফ্রি ফেয়ার ইলেকশন করানোর জন্য যেটুকু দরকার আপনার সেটুকু করে, বাকিটুকু রাষ্ট্রের কাঠামোকে চেঞ্জ করার জন্য আপনার যা কিছু প্রয়োজন আমি মনে করি। এই যে প্রস্তাবের মধ্যে ১৬৬টি আপনার প্রস্তাব আপনার এসছে, তার মধ্যে অনেকগুলো আমার দল আপনার একমত হয়েছেন, দুই একটা বিষয়ে মনে করেন যে দ্বিমত পোষণ করেছেন। দ্বিমত পোষণ করতেই পারে, আমার তো মত প্রকাশের স্বাধীনতা আছে, আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, আমার অপিনিয়ন সব তো আপনার থাকতেই হবে। সে জায়গাতে আমি এই চার্টারের কথা বলছি এটাই, যে যারাই নির্বাচিত হন না কেন, অর্থাৎ এমনকি সমস্ত সাংসদরা মিলে আমি মনে করি যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলনটা যেন পরবর্তী সংসদে সেটা গৃহীত হয়, কোনো প্রকার হা না ভোটের তোয়াক্কার মধ্যে না গিয়ে। আমি মনে করি সেটা কেন দরকার, যে গণতন্ত্র সুসংহত করার জন্য। আমি আইনের শাসন, জনগণের শাসন, সুশাসন, আমরা সেটা নিশ্চিত করতে চাই। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। মিডিয়া আপনার কোনো প্রকার হিন্ড্রেন্স বাদে, হস্তক্ষেপ বাদে যেন তাদের কাজ, যেটা যে তথ্যের অবাধ প্রবাহ, সেখানে কোথাও যেন বাধাগ্রস্ত না হয় রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান দ্বারা, বা কারো অঙ্গুলি হেলনে কিংবা আপনার চোখ রাঙানিতে যেন সেটা আপনার ক্ষতিগ্রস্ত না হয়।
তো এই কথাগুলো আমরা তো বারবার বলে এসেছি, এটাই তো আমাদের হওয়া উচিত। কিন্তু এখন আমরা যা কিছু দেখছি গত কয়েকদিন ধরে না, গত কয়েক মাস ধরে, যেটা আমরা দেখছি যে কি সংস্কার আগে না নির্বাচন আগে, মানে ডিম আগে না মুরগি আগে, এই বিতর্ক এখন চলে এসছে। আমি মনে করি নির্বাচন যত বেশি বিলম্বিত হবে তত বেশি পতিত স্বৈরাচারের দোসররা আপনার ফেরত আসবে, এবং একটা পর্যায়ে দেখা গেছে, আমরা তো দেখেছি, প্রতিষ্ঠিত হয়, সে ধরনের একটা সুযোগ আছে। তাহলে যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটার সম্পূর্ণটাই আপনার ব্যর্থ হয়ে যাবে, ব্যাহত হয়ে যাবে। সেজন্য অতি সত্বর গণতান্ত্রিক অভিযাত্রায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে একটা রূপ দেওয়ার একটা সুযোগ আমাদের এখন আছে। এ কারণেই আমি বলছি যে নির্বাচনটা খুব দ্রুত হওয়া প্রয়োজন। জি, বেশ সাহেব। ধন্যবাদ জিলু ভাই, আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সাথে সহ আলোচক অসীম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলের দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রেক্ষাপটে এই গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে যে প্রশ্নটি করেছেন খুবই প্রাসঙ্গিক, কারণ 5ই অগস্টের পরে যেই ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা যে সুদীর্ঘ যে ফ্যাসিবাদের শাসন বাংলাদেশে দেখেছি, যে জগদ্দল পাথর 5ই আগস্টে আমরা সরাতে সক্ষম হয়েছি, এরপরে আসলেই সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত ওই প্রশ্নটি যে আমরা কি সেই ফ্যাসিবাদ থেকে বের হয়ে গণতন্ত্রের পথে আসলে প্রবেশ করতে পারছি কিনা, বা সত্যিকারের গণতন্ত্র, সাকসেসফুল গণতন্ত্রের দিকে আমরা আসলে হাঁটতে পারছি কিনা। আপনি জানেন যে গণতন্ত্রের যেই একটা মৌলিক তত্ত্ব, যেটাকে আমরা বলি যে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, অর্থাৎ জনগণের ক্ষমতায়ন আনা, সেটাই অসীম ভাইয়ের একদম বক্তব্যের শেষের দিকটাই যদি আমি সংযুক্ত করি, সেটি হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার গঠনের যে প্রক্রিয়া, সেটিকে আমরা যেই গণতান্ত্রিক নর্মস বলি, এটার টপে প্রায়োরিটি দেওয়া উচিত। এখন 5ই অগস্টের পরে আসলে এই ফ্যাসিবাদের সুদীর্ঘ যে গঠন, তাদের যে সুদৃঢ় স্ট্রাকচার, সেটা ভেঙে সমস্ত কিছুর পরিবর্তনের মাধ্যমে আমরা আসলে সফল গণতন্ত্রের দিকে যাওয়ার জন্য যেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে, সেটির মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্কারের প্রসঙ্গ এসছে, ইতিমধ্যে বিভিন্ন সংস্কার নিয়ে আলাপ হচ্ছে। জাতীয় ঐক্যমত কমিশনের সর্বশেষ রূপটা কি দাঁড়াবে আমরা এখনই হয়তোবা ঠাউর করতে পারছি না, বাট এই দাখিলকৃত যে কমিশনের রিপোর্টগুলোর সাথে পলিটিক্যাল পার্টিগুলো তাদের মতামত দিচ্ছে, তাদের সেটার মধ্যে কাটছাট তাদের পছন্দের বিষয়গুলো বলছে। এই বিষয়টিকে আমি মনে করি যে অতি দ্রুততার সাথে এটার বাস্তবায়নের দিকে এখন মনে হয় যাওয়াটা জরুরি। আপনি জানেন যে 5ই অগস্টের পরে যে সরকার গঠন হয়েছে, এটিকে যদি আমি একটি অনিবার্য বাস্তবতা বলেও নিই, আসলে সুদীর্ঘকাল এই ধরনের একটি সরকারের ম্যান্ডেট নিয়ে থাকা, বা যেটাকে আমরা বলছি যে গণতন্ত্রের পথে এটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ড্রব্যাকস থাকে, এবং ইতিমধ্যে আমরা বেশ অনেক জটিলতা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে প্রায়োরিটি বেসিসে যেটা হতে পারে যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আসলে তো সংস্কারটা তো আসলে কাগজে কলমে কোনো করার বিষয় না, সংস্কারটা কোনো পাবলিসিটি দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে আসলে প্রকাশ করার মতো বিষয় না। সংস্কার হচ্ছে একটি বাস্তবায়নের প্রক্রিয়া, যেটার মধ্যে আমরা বলতে চাচ্ছি যে অতীতের ঘুণে ধরা ব্যবস্থাপনা অথবা যে সমস্যাগুলো ছিল সেটার থেকে বের হয়ে আসার প্রক্রিয়াটাকেই তো আমরা বলছি সংস্কার। সো এটা কিন্তু সফলতার মুখ দেখবে থ্রু প্র্যাকটিস, অনুশীলনের মাধ্যমে। সো এটা আমরা ওভারনাইট এটা এই সংস্কারের জায়গাগুলোও আমরা খুব রপ্ত করতে পারবো এরকম ভাববার কোনো অবকাশ নাই। এই প্রক্রিয়াটা, অর্থাৎ এই ট্রেনটা যদি চালু করা যায়, যেটা হয়তো বা একটা সার্টেন টাইমের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলোর যদি সদিচ্ছা থাকে, তাহলে সেটার বাস্তবায়ন হয়তো আমরা দেখতে পারবো। এই পর্যায়ে যেটি আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবায়নের যে চিন্তাভাবনা, সেগুলো বাদ দিয়ে যেই প্রস্তাবনাগুলো এসছে এবং যেগুলোর সাথে যেই পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত পোষণ করেছেন, যেগুলোর সাথে তাদের পরিবর্ধনের কিছু মতামত আছে, সেগুলোকে আমি মনে করি যে সত্যিকার অর্থেই একটি চার্টার আকারে সমস্ত যেই ক্রিয়াশীল পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের ঐক্যমত্য আকারে জাতির সামনে হাজির করা উচিত, এবং এখানে কমিটমেন্ট রাখা উচিত যে আমরা যেই সরকারি ক্ষমতায় আসুক,
বা পরবর্তীতে যারাই সরকার পরিচালনার সুযোগ পান তারা এই সংস্কারগুলো অর্থাৎ এই মান উন্নয়নের জায়গাগুলো নিশ্চিত করবেন, সেটা ধারাবাহিকভাবে নিশ্চিত করবেন। কিন্তু আমরা একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যেটাকে বলি যে মানে এখন যেটা হয়েছে খুব মজা করে বলতে হয়, আপনি জানেন যে ওই মোগল আমলে ওই বাবরের শাসনামল নিয়ে বাবরনামা, জাহাঙ্গীরের শাসনামল নিয়ে জাহাঙ্গীরনামা, যদি এটাকে র্যাপ আপ করতে না পারেন তাহলে কিন্তু একটা সার্টেন সময়ে গিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সময়ের এই কমিশন নামা অথবা সংস্কার নামা নামে এই বই ছাড়া আসলে এটার আর কোনো সাকসেস কিন্তু আমরা দেখতে পাবো না। আমি মনে করি গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সামনে কোনো বিকল্প নাই। বৈশ্বিক পরিস্থিতিতে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের নিশ্চিতকরণ ছাড়া আমাদের সামনে কোনো ধরনের বিকল্প নাই। সেই প্রক্রিয়া হতে পারে 5ই আগস্ট পরবর্তীতে যেহেতু একটি উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি বলবো সর্বোচ্চ পর্যায়ে না হোক ন্যূনতম ঐক্যমত্য প্রতিষ্ঠার মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেই নির্বাচনে আমি যেটা বলেছিলাম ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল, অর্থাৎ জনগণ নির্ধারণ করবে যে কাদের প্রতি এই মান উন্নয়নের ভার তারা দিবেন, কাদের প্রতি তারা আস্থা রাখবেন যে তারা ক্ষমতায় আসলে যেই সংস্কারের কথা বলা হচ্ছে, জন আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে, সেটি বাস্তবায়ন হবে এবং সেটি কেবলমাত্র জনগণের ম্যান্ডেটের মাধ্যমে অর্জন সম্ভব। সেক্ষেত্রে আমি এই পর্যায়ে বলবো যে গণতন্ত্রের ভবিষ্যতের নিশ্চিতের জন্য আমাদের নির্বাচনের পথে হাঁটতে হবে এবং এটি খুব বিলম্ব না করেই। জি, ব্যারিস্টার অসীম, এই যে বিতর্কের কথা আপনি যেটা বললেন এবং ব্যারিস্টার শিহাবও যেটা বললেন, সংস্কার না নির্বাচন, একটা মহল বলবার চেষ্টা করছে যে সংস্কার তো বা প্রতিষ্ঠান গঠনের দিকে রাজনৈতিক দলগুলো 53 বছরে আসলে সেই অর্থে মনোযোগ দেয়নি, এমনকি প্রফেসর মোহাম্মদ ইউনূসও সে কথা খানিকটা আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করেছেন। এবং যাদের দাবি যে আগে সংস্কার করতে হবে তাদের বক্তব্য হচ্ছে যে ক্ষমতায় গিয়ে আসলে যারাই ক্ষমতায় যাবে, ইভেন বিএনপি যারা এখন নির্বাচনের দাবিতে বেশ সরব, তারাও আসলে করবে না। আস্থার একটা সংকট তৈরি হচ্ছে যে অতীতে বড় কিছু সংস্কার তারা করেনি এবং ভবিষ্যতে তারা করবে না। আপনি কি বলবেন এই নামে? আস্থা, আপনি যেটা বললেন যে অতীতে যে আস্থার সংকট, যেটা আপনার তো মনে করেন যে যা কিছু আপনার কল্যাণকর রাজনীতিবিদরাই কিন্তু করেছে। আপনি যদি আপনার কম্পারেটিভ স্টাডি করেন তাহলে মানে সামরিক শাসনের সময়কার কথা বলেন, 11 সরকার যখন ছিল তখন, মানে শুধু উদাহরণটা দেয় যে তার আগে তো 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, তখন যে টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে ইন্ডেক্স দেখবেন সেটা আপনার 2.7 পর্যন্ত ছিল, মানে 10-এর মধ্যে 2.7। এটা আপনি যত বেশি তত আপনি ভালো। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো আপনার 9.9, অনেকগুলো দেশ, সুইডেন, নেদারল্যান্ড, আরও কী আছে, নরওয়ে, ডেনমার্ক, এরা। আমরা 11-র সময় যখন 2007-8 তার ইন্ডেক্সটা আমরা পেলাম, সেটা আমরা দেখলাম যে 2.1-এ নেমে এসছে। তার মানে এটা কারণটা কি? যে ওখানে তো আমাদের এখানে যে পরিসংখ্যানটা হয় বা স্টাডিটা যেটা হয়, জরিপ যেটা হয়, সেটা হচ্ছে যে সরকারের যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান সেগুলোকে নিয়েই কিন্তু হয়। ব্যক্তি পর্যায়ে বা মনে করেন যে অন্যান্য আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে না। কিন্তু তারপরেও যে সমস্ত সূচকগুলো, যে সমস্ত ধ্রুবককে আপনার মানদণ্ডে রাখা হয়, তার মধ্যে যদি এই অবস্থাটা হয় তাহলে আমরা বুঝতে পারি যে আপনার যখন আমরা অন্তর্বর্তীকালীন বা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল সে সময় মনে করেন যে কিছুটা লিমিটেশনস থাকে। কারণটা কি? যে আপনার একটা লিমিটেড পিরিয়ড থাকে, তার মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন করার বাধ্যবাধকতা, না পারলে অতিরিক্ত 90 দিন, যেটা পরে র্যাটিফাই হবে পরবর্তী পার্লামেন্টে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার কত দিনের আমরা জানি না, কিন্তু এটা অনির্বাচিত। আপনি মনে করেন যে ওই যে সিচুয়েশন যেটা ডিমান্ড করেছিল, সার্কামস্টেন্সেস তখন ভিন্ন রকম ছিল, সার্কামস্টেন্সেস এখন সেরকম নাই। আগামী 3 মাস পরে, 6 মাস পরেও তা থাকবে না, যার কারণে বলা হয় যে যত দ্রুত সম্ভব আপনার নির্বাচনী একটা হওয়া উচিত, সংসদ আপনার আসা উচিত। এখন আপনি বললেন যে আস্থা নেই, হ্যাঁ, আস্থাহীনতার সংকটটা তৈরি হয়েছে আমাদের মধ্যে। যে রাজনৈতিক দলগুলো যে একজনের প্রতি আরেকজনের আপনার অশ্রদ্ধা বা শ্রদ্ধা, যে একটা অভাব, সহনশীলতার যে একটা অভাব, অন্যকে আন্ডারমাইন করা বা ম্যালাইন করা অন্য দলের নেতাকে, তারও পেছনে কিছু কারণ ছিল কি? আপনি যখন আন্ডারমাইন করবেন, জনগণের সামনে যখন কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন, কেন করছেন? যে আপনি উপরে ওঠার জন্যে। উপরে কেন উঠতে চান? আপনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য। আমি যেটা বললাম যে 2/3 আপনার আসন পেয়েছিল 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ,
তার তো একটা কারণ ছিল কেন হয়েছে। সহজ একটা হিসাব যদি বলি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা যায়, 13th অ্যামেন্ডমেন্টটা বাতিল করা যায়, কই তার আগে তো আপনার 2001 সালে বিএনপি 2/3 আসন পেয়েছিল, তাহলে আপনি কেন বিএনপির উপর আস্থা রাখবেন? বিএনপি তো আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। ডিস্টর্ট করেছে, আমি ডিস্টর্ট করবার চেষ্টা না করেছে। না ডিস্টোর্ট করার চেষ্টা, সেটা হচ্ছে কি আপনার একটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে, ফর্মুলার মধ্যে কি এম হাসান সাহেব আপনার চিফ অ্যাডভাইজার হবেন, তাই না? আমি সেই সময় মানে সেখানে তো বলা হচ্ছে যে আপনারা ওনাকে টার্গেট করে বয়স বাড়িয়েছেন আমার মনে হয় না উনি তারপরে না, এই একটা কথা আমি বলি, তারপরের ফেজে যখন উনি রাজি হলেন না, তারপরে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে আপনারা ব্যবহার করেছেন। ওটা ভিন্ন, ওটা যদি ব্যাখ্যা করি আমি বলি, ওগুলি নিয়ে আপনার মানে পুরনো বিষয়, তো ওটা নিয়ে যদি কথা বলতে চাই আমি রাজনীতিবিদদের থাকবে, তারপরে আবার আপনারা দুজন হচ্ছেন আমি আইনজীবী। আপনাকে আইনের কথাটা যদি বলি জিল্লুর ভাই, এই জিনিসটা আপনার কেউ বলে না। আপনার বয়স যদি না বাড়ানো হতো তাহলে চিফ জাস্টিস যিনি সর্বশেষ হতেন তিনি আপনার কে এম হাসান সাহেবের কাছ, মানে কে এম হাসান সাহেবের থেকেও বেশি বিতর্কিত ব্যক্তি থাকতেন, যার মনে করেন যে ইনক্লিনেশন টুয়ার্ডস বিএনপি আরও একটু ডিগ্রি একটু বেশি ছিল। এই জন্য বলছি ওটা ঠিক না। আমি তো মনে করি সবাই মওদুদ সাহেবকে আপনার মানে দোষ দেওয়া হয়। মওদুদ সাহেব জুডিশিয়ারির ভালো জন্য সেটা তো দেখা যায়নি, মানে হলে কি হতো সেটা তো ভিজিবল এখন বলা হয়নি, যাচ্ছে কিন্তু না, আমি সেটা তো বলছি যে আপনার ধারণা। বাস্তবতাটা যদি আপনি জান, যে আপনি যদি চার্টটা নিয়ে বসেন যে কার পরে কে আসতেন, এই 2 বছর না বাড়ালে আপনার কারা কারা আপনার মানে আপনার সার্ভিস থেকে চলে যেতেন, তারপরে কারা আসতেন। আমরা তো দেখেছেন তো আপনারা যে আওয়ামী লীগের এই 15 বছরে কারা চিফ জাস্টিস হয়েছেন, তাদের কি অবস্থাটা, কতটুকু কোয়ালিটি বা কি, সেটা করেছেন উনি জুডিশিয়ারির ভালোর জন্য। আমি অনেস্টলি বিলিভ করি, যেটা আগে একসময় ভুল ধারণা ছিল। কারণ এই কারণে বলছি যে আপনি আসেন একাডেমিক ডিসকাশন করেন, চার্ট নেন, কি হতো। আর ইয়াজউদ্দিন সাহেবেরটা হলো ওটা আমাদের কনস্টিটিউশনাল প্রভিশনের মধ্যে ছিল। আপনার তো কেউ যখন আসবে না, আসতেছে না, একটার পর একটা মনে করেন যে সব কিছু বাদ হচ্ছে, তাহলে লাস্ট রিজোর্টে হচ্ছে যে ইয়াজউদ্দিন সাহেব হতে পারবেন, মানে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবেন। তো এখানে ডিস্টর্শনের কিচ্ছু নাই, কিন্তু তখনকার যে প্রিভেইলিং সিচুয়েশন ছিল সেটা ওনাকে ওভাবেই বাধ্য করেছে। ও জায়গাতে যেমন আপনার কে এম হাসান সাহেবকে মানছি না, তাহলে মাহমুদুল আমিন চৌধুরী সাহেব ছিলেন। মাহমুদুল আমিন চৌধুরী সাহেবকে আবার বিএনপি দেখা গেছে যে মানছে না। তো এই না মান মে তেরা মেহমান, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব। এই জিনিসটা আপনার আসা উচিত। এখানে ডিস্টর্শনের কোনো কিছু নাই। আমার যদি ডিস্টর্ট করার কোনো উদ্দেশ্য থাকতো, আমি তো প্লেন অ্যান্ড সিম্পল যে বাংলাদেশের জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমরা 2/3 মেজরিটি হোল্ড করছি, আমরা এই অ্যামেন্ডমেন্টটা বাতিল করছি। বিএনপি ওয়াজ ইন লিবার্টি টু ডু দ্যাট, বিএনপি ডিডন্ট ডু ইট। এটার জন্য বলছি আমরা বলতে পারি অনেক কিছু, মানে ইতিহাস পর্যালোচনা করা উচিত, আপনার দেখা উচিত যে কেন কি হয়েছিল। এখনও যেটা হয়েছে, শিহাব যে কথাটা বলেছেন যে এই সংস্কার নামা হবে, এই কমিশন নামা হবে, তাই না? তো আমার কথাটা হচ্ছে যে যাদের উপর আমরা বিশ্বাসটা রেখেছি তো এই জন্য যে আমরা স্বৈরাচার বিদায় হয়েছে, গণতন্ত্রের উত্তরণের পথে আসবে। আপনাকে তো আশা যদি আপনি না রাখেন রাজনীতিবিদদের উপর, তাহলে কেমন হবে? বিএনপি আসবে ক্ষমতা কেমনে জানেন, বা অন্য কে আসবে আমরা কিভাবে জানি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেই চার্টারের কথা বলছি, আপনি রেজিস্টার্ড করেন, সুপ্রিম কোর্ট থেকে রেজিস্টার্ড করেন, এর বাইরে কেউ কিছু করতে পারবেন না। এই প্রতিষ্ঠানের জন্য এই রিফর্ম করতে হবে, কনস্টিটিউশনে এই রিফর্ম আনতে হবে, এই অ্যামেন্ডমেন্ট আনতে হবে, আপনি সেভাবে করেন। আপনি যদি এখন সংস্কার করতে যান, সংস্কার আজকে মনে করেন যে একটা কথার কথা বলছি যে আমরা 3 জন মিলে এখানে আপনার আলোচনা করছেন, আপনি দেখা গেছে যে না, আপনি বললেন যে না আমরা আগামীতে অমুক জায়গায় করব বা বাসা থেকে গিয়ে করব, আপনার ইচ্ছা। আপনার মনে করেন যে টেলিভিশনের মনে করেন যে পলিসি যেটা হতে পারে, বা আপনি প্রডিউসারের যে পলিসি হতে পারে, এটা তো আপনার চেঞ্জ হতে পারে যে কোনো সময়। তো পরিস্থিতির উপরে এটা ডিপেন্ড করবে। করোনার মধ্যে কি করতেন আপনি? ভার্চুয়ালি করতেন, সামনাসামনিতে স্টুডিওতে এসে মনে হয় না যে খুব একটা হতো বলে আমার ধারণা না। আমরা সুপ্রিম কোর্টের প্র্যাকটিসে মনে করেন যে রুলসের মধ্যে না, যেখানে ফিজিক্যালি আপনার থাকতে হয়। আমি লন্ডন থেকে পর্যন্ত হিয়ারিং করেছি। তাহলে এটা সময়ের সঙ্গে বিবর্তনের একটা বিষয়। সংস্কার এই জন্য ধারাবাহিক। আমরা তো বলেছি যেটুকু একটা ফেয়ার ইলেকশন, প্রভাবমুক্ত ইলেকশন হবার জন্য, আর দেরি করলে কি হবে সেটাও আছে। দেরি করলে কি হতে পারে আমরা তার একটা উদাহরণ দেখেছি। দেখুন, একজন সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি তার গ্রামের এলাকায় গেছেন। তো গ্রাম দেশে আপনার গডফাদার কারা হয়? যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওনার ডানে বামে, তারা প্রত্যেকে আওয়ামী লীগ থেকে নির্বাচিত। এই যে স্থানীয় সরকার নির্বাচনের কথা ওনারা বলছেন, ওনাদের তো পার্টিতে দেখেন সার্জিস সাহেব গেছেন আপনার হেলিকপ্টারে করে না প্লেনে করে, তারপর ওখান থেকে 150-200 গাড়ির বহন নিয়ে গেছেন। ওই গাড়িতে যে কজন প্যাসেঞ্জার ছিলেন তারাই ওই মিটিংয়ের মধ্যে ছিলেন। লোক পেতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দিলে এই আওয়ামী লীগের যারা লুকিয়ে পালিয়ে আছে
তারা আপনার বেরিয়ে আসবে। তার মানেটা কি? আপনারা স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্ল্যান নিয়েছেন, নাকি বিএনপির 2/3 কমে যাক? মানে বিএনপি 2/3 আসন পাবে এখন নির্বাচন যদি হয়, এটা সবার ধারণা, আমি বলছি না, কিন্তু ও ধরনের একটা কনস্পিরেসি চলছে আপনার। তো কেন চলছে? এই কনস্পিরেসিতে দেশ ক্ষতিগ্রস্ত হবে, যেটার জন্য আপনারা আন্দোলন করেছেন, সে আন্দোলনের স্পিরিটটা নষ্ট হবে। বলতে চাইলে তো অনেক কথাই বলা যায়। এই যে আপনার সেনাপ্রধানকে নিয়ে বক্তব্য দিলেন আপনারা, একজন বললেন যে আমাদেরকে উনি ডেকেছেন, আরেকজন বললেন যে না, সেনাপ্রধান আমাদেরকে ডাকেননি, আমরা ইচ্ছা প্রকাশ করেছি। কেন ভাই? আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনাদের ওখানে যাওয়ার দরকার কি? এখানে কেন বলেন? আরেকটা কথা আছে, আর মিথ্যে কথাই বা কেন বলবেন কেন? আরেকটা কথা আছে, ওনারা স্বীকার করেছেন, আসিফ মাহমুদ যেই আপনার স্টেটমেন্টটা করেছে, আপনার একটা ইন্টারভিউ 17 থেকে 18 মিনিট মতো, তিনি সেখানে বলেন 6 তারিখ 3 বাহিনীর প্রধান সহ রাষ্ট্রপতি চুপ্পু সাহেব সহ বঙ্গভবনে মোকাবেলাতে বসছেন ফয়সালাতে কে হবে প্রধান উপদেষ্টা। আমরা রক্ত দিয়েছি, আপনাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, আর আপনারা গিয়ে সেখানে 3 বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের সঙ্গে আপনারা এই করেন। তারপরে আবার 4 মাস পরে চুপ্পু সাহেবের পদত্যাগ চান, দোষ দেন বিএনপি চায় না। আরে ভাই, আপনারা তো এন্ডোর্স করে এসছেন, অ্যাকনোলেজ করে এসেছেন, স্বীকৃতি দিয়ে এসছেন, যেই মুরব্বীর উপস্থিতিতে 3 বাহিনীর প্রধানকে রেখে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করবেন ইন্টারিম গভর্নমেন্টের, আর এখন এসে এই সমস্ত কথা বলছেন। তার মানেটা কি? পেছনে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে নিয়ে। জি, শেষে আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, একটু বয়সে যেহেতু তুলনামূলক আপনি আমাদের যেহেতু অনেক তরুণদের অ্যাসপিরেশন এক এক রকমের, কি মনে হয় মানে এই যে সংস্কারের আকাঙ্ক্ষা তো খারাপ কোনো আকাঙ্ক্ষা না, কতটুকু এই সরকারের কাছে আপনি প্রত্যাশা করেন এবং পরে নির্বাচিত সরকারের কাছে কি দিতে চান? জিলু ভাই, আমি ওই আস্থার সংকট দিয়ে আলোচনাটা শুরু করেছেন, আমি ওই জায়গায় একটু ছোট করে বলে তারপরে আমি এই জায়গায় আসছি। আসলে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে রাজনীতিবিদদের প্রতি জনগণের একটা আস্থাহীনতা তৈরি হওয়ার বা আস্থা নষ্টের বিভিন্ন প্রেক্ষাপট আছে। আমি যা ছোট করে যদি বলি, দেখেন বাংলাদেশ স্বাধীনতার পর যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতা নিলেন, দেখেন খুব বেশি দিন যায়নি উনি কিন্তু বাকশালের দিকে হাঁটলেন, অর্থাৎ গণতন্ত্রকে হত্যা করলেন। তো ওই এর পরবর্তীতে তো আর একটা ভিন্ন প্রেক্ষাপট গিয়েছে। এরপরে একটা চূড়ান্ত মোমেন্টাম আমাদের সামনে এসেছিল 90-এর যে গণ আন্দোলন। দেখবেন 90-এর গণ আন্দোলনে কিন্তু সর্বদলীয় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা ঐক্যমত তৈরি হয়েছিল এবং সামগ্রিকভাবে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার একটা কিন্তু ঐক্যমত তৈরি হয়েছিল। যাই হোক, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যেহেতু 90-এর পরে যে নির্বাচন হয়েছে ওটা তো আর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয় নাই, ওইটা একটি ভিন্ন প্রেক্ষাপট ছিল, সেটা নিয়ে আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি। কিন্তু গণতন্ত্রের যে মৌলিক জায়গাটা, ওইখানেও কিন্তু কম আর বেশি আমরা কিন্তু সব রাজনৈতিক দলের মধ্যে কিন্তু আমরা বিচ্যুতি হতে দেখেছি, যেটার চূড়ান্ত রূপ আমরা এসে দেখলাম একটা ফ্যাসিজমের রূপান্তর, যেটা তারা একদম অটোক্রেটিক একটা রিজিম প্রতিষ্ঠা করলো হাসিনার নেতৃত্বে, এবং সেটা এন্ডটা আমরা দেখলাম যে অটোক্রেটিক রিজিম, যেটা তারা বাঘের পিঠ থেকে ওই নামার একটাই পথ, তারা যেটা এই যে গণহত্যার পথ যেটা বেছে নিলেন। আমি মনে করি 90-এর যেই বাস্তবতা ছিল সেই বাস্তবতায় যদি আমাদের আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছা বা রাজনীতির অনুশীলনটা অন্তত একটা মিনিমাম পর্যায়ে যদি পজিটিভ জায়গায় থাকতো, আমার মনে হয় গণতন্ত্রের জায়গায় জনগণের যে অনাস্থা রাজনীতির প্রতি, রাজনীতিবিদদের প্রতি, সেটা আমার মনে হয় আজকে এই 2025 সালে আমাদেরকে ভাবতে হতো না। আমি মনে করি 2025 সাল বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতিতে জনগণের আস্থা তৈরি, আমি এই পর্যায়ে বলতে চাই শেষ সুযোগ। আমরা এই দায়ভার কিন্তু এই 2025 সালে এসে আর বয়ে বেড়ানোর মতো বৈশ্বিক বাস্তবতা কিন্তু নেই। আমরা যদি গণতন্ত্রের যে মেকানিজমটা এবার যদি আমরা খুব জুৎসই ওটার ফ্রেমওয়ার্কটা যদি দাঁড় করাতে না পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্রের যে ভবিষ্যৎটা, এটা এতদিন যেই পর্যায়েই ছিল, আমি গণতন্ত্রের ভবিষ্যৎটা নিয়ে সন্দিহান। এখন আমি আসছি যে এই অন্তর্বর্তী সরকারের যেই সংস্কারের পরিকল্পনা এবং এটার বাস্তবায়নের জায়গায় আমি আসলে কিভাবে ভাবছি। দেখুন,
5ই আগস্টের আগে 16 বছর বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। তারা কিন্তু এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে তাদের শক্তিমত্তা দিয়ে মাঠে ছিল। বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির ত্যাগ বেশি, অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু সেটি রেখেছে। এই দীর্ঘ 16-17 বছরেই কিন্তু একটি জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। আমরা যেটা স্বরূপ এখন দেখছি যে আয়নাঘরে যেভাবে মানে এটাকে তো বলা হয় যে এটা কল্পনাতীত, যে কিভাবে মানুষকে রেখে টর্চার করা হয়েছে, যেটা হয়তো বা 16-17 বছরে মানুষ বিভিন্ন সোর্সে আলাপ করেছে, সম্ভাবনার কথা বলেছে, সন্দেহের কথা বলেছে। এই পর্যায়ে আমি মনে করি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এটার একটি হাল ধরেছেন, তার কিছু দায় দায়িত্ব আছে, কিন্তু এই দায় দায়িত্বটা যদি উনি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার অংশ হিসেবে চিন্তা করেন, সেটি বুমেরাং হবে, সেটি কিন্তু খুব বাজেভাবে কাজ করবে। উনার যে দায়িত্বের জায়গাটা আমি বলতে চাচ্ছি, একই সঙ্গে আমি এটাও বলতে চাচ্ছি যে যেভাবেই বলুক, 5ই আগস্টের পরে যে সিদ্ধান্তের আমরা এখন অনেক আলাপ আলোচনা শুনছি, জানছি, প্রধান উপদেষ্টা কে হবেন এগুলো নিয়ে অনেক রাজনৈতিক অস্থিরতা গিয়েছে। ওই সময়টার বাস্তবতাও একটা ভিন্ন ছিল। তবে এটাও ঠিক যে ঠিক ওই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ইন্টারন্যাশনালি একটি ইমেজ সম্পন্ন মানুষ সেই দায়িত্বটা গ্রহণ করেছিলেন। এটা বাংলাদেশের জন্য আখেরে ভালোই হয়েছে। তবে আমি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ইন্টারন্যাশনাল ইমেজ বা তার যে বুদ্ধিমত্তা, সেগুলোর আমি একটি কিন্তু সুন্দর সমাপ্তি দেখতে চাই। আমি এটা দেখতে চাই না যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিতর্কিত হয়ে এখান থেকে বিদায় নেন। আমি মনে করি উনি যে হালটি ধরেছেন, উনার উচিত হবে, আমি এক অর্থে বলবো অভিভাবকের মতোই, রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত আস্থা নিয়ে সংস্কারের জায়গাগুলোকে পিন পয়েন্টিং করে যাওয়া, এবং অবশ্যই একটি সুন্দর নির্বাচন করতে হলে জনগণকে সেই নির্বাচনে আস্থায় নিয়ে আসার জন্য যে ইনস্টিটিউশনাল সংস্কার বা পরিবর্তন এই মুহূর্তে করা দরকার, সেগুলো নিশ্চিত করে অন্যান্য যাবতীয় সংস্কার ইনক্লুডিং রাজনৈতিক দলগুলোর ইন্টারনাল সংস্কার, সেগুলোর বিষয়ে উনি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রক্রিয়াতেই হোক একটি চূড়ান্ত ঐক্যমত্য আনবেন, পিন পয়েন্টিং করবেন, এবং এই দায়িত্বটি তিনি ছেড়ে দিবেন যে আমি এই অন্তিম মুহূর্তে এই একটি ক্রান্তিকালে আমি দায়িত্ব নিয়েছিলাম, দিস ওয়াজ মাই ডিউটি, আমি মনে করেছি রিজনেবলি যে এই কাজটুকুর দায়িত্ব আপনাদের কাছে আমি দিলাম, এটা সম্মান আপনারা রাখবেন। আমি মনে করি এই সম্মান রাখতে চাওয়ার ওনার যে প্রার্থনাটি থাকবে, সেটি ওনার নিজের সম্মানও রক্ষা করবে। এবং আমি বিশ্বাস করি 5ই আগস্টের পরে যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আপনি দেখেন আজকে যারা সম্মুখভাগে থেকে আন্দোলন করেছে, এই যে জনাব সার্জিস, হাসনাত সম্মুখভাগে ছিলেন, কিন্তু দেখেন এনারা যখন এই টিপিক্যাল পলিটিক্যাল ঢঙে যখন ওনারা শোডাউনের রাজনীতিতে যাচ্ছেন, সবাই কিন্তু সমালোচনা করছে, এটা কিন্তু কেউ পজিটিভলি দেখছে না, এবং এটা নিয়ে নানাবিধ কথা হচ্ছে। এইটার কিন্তু যেটাকে বলে ট্রান্সপারেন্ট হচ্ছে না কিন্তু প্রক্রিয়াগুলো। আমরা কেমন যেন দেখতে পাচ্ছি যে যেই স্ট্রেইট ওয়েতে যাওয়া দরকার ছিল, ওনারা কিন্তু সেই ইউটার্ন নিয়ে মনে হচ্ছে যে আগের জায়গায় ফেরার চেষ্টা করছেন। তো এই জায়গায় আবার এটার মধ্যে এটারও কথা আছে যে অন্তর্বর্তী সরকারের ব্যাকআপ এই ফোর্সের সাথে আছে। তো এই সব কিছু মিলিয়ে ইউনূস সাহেবের উচিত হবে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়া যে সংস্কার জরুরি বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের সব ক্রিয়াশীল রাজনৈতিক দলের জন্য। আমি মনে করি 5ই আগস্টের পরে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো পরিপূর্ণভাবে সেই সংস্কারের পথে না হাঁটলেও আমি মনে করি মৌলিক সংস্কার করতে তারা বাধ্য হবে। না হলে আমরা আসলে ফ্যাসিবাদের রূপ যত আংশিকভাবেই দেখি, যত বিচ্ছিন্নভাবেই যে রাজনৈতিক দলের মধ্যে দেখি, এটা আগামীতে মানুষের যেটা প্রাণচাঞ্চল্য, মানুষের সোশ্যাল মিডিয়া বা অন্যান্য আলাপ আলোচনায় এটুক তো একটা আন্দাজ করা যায় যে নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং এটা খুব বাস্তবিক কারণেই, এটার মধ্যে কোনো আর ষড়যন্ত্রমূলক কিছু নেই। যদি জেনারেল ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়, এরপরেও
এই যে মানুষের যে আমরা যেটা বলছি যে এখনই আমরা বলতে পারছি যে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, এটা তো আমি মনে করি বিএনপিকে আরও দায়িত্বশীল করার ক্ষেত্রে কাজ করবে। এবং আমি এই পর্যায়ে এইটুকু বলতে চাই, আমি রিসেন্ট সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যে, তার নির্দেশনায় আসলে আমি খুবই মুগ্ধ হয়েছি। আমি খুবই আশাবাদী যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, এই সংস্কারের যে মৌলিক জায়গাগুলো ওনারা অ্যাড্রেস করবেন এবং করতে বাধ্য হবেন। এছাড়া কিন্তু আমরা ওই যে বলছি বিচ্ছিন্নভাবে হলেও ফ্যাসিবাদের কোনো উপকরণ কিন্তু বাংলাদেশের জনগণ হয়তোবা সাময়িকভাবে মেনে নেবে, কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু আবার পতন অবিসম্ভাবী। আমি এজন্য বলছি যে 24 আমাদের জন্য, এটা আমি বলবো যে দিস শুড বি আ লাস্ট চান্স আমরা বাংলাদেশের রাজনৈতিক মানোন্নয়নের জন্য, প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য, এবং এটা ছাড়া, এটা কার্যকর করা ছাড়া আসলে আমাদের গতি না। আমি এই ব্যাপারে খুবই আশাবাদী। থ্যাংক ইউ। ব্যারিস্টার অসীম, ব্যারিস্টার শিহাব যেই আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, এবং আমি বলবো যে খুবই হাম্বল ওয়েতে সবার জন্য কিছু পরামর্শ রেখেছেন, সবার কাছে তার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। আপনার কাছে বিএনপির একজন নেতা হিসেবে আমার প্রশ্ন যে 31 দফা প্লাস মাইনাস বিএনপি আসলে কতটা কমিটেড? কারণ আমরা অতীতে দেখেছি, হ্যাঁ এ কথা ঠিক, আমি জানি বলতে পারবেন যে বিএনপি তার জন্মের পর থেকে ক্ষমতায় থেকে কি রিফর্মসের কাজ করেছে, কিন্তু তারপরও মানুষের মধ্যে অনেক বিষয় নিয়ে হতাশা আছে যে সেগুলো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়নি, বাংলাদেশের প্রতিষ্ঠান গড়ে তোলা যায়নি, কেউই আসলে সেই দিকে মনোযোগ দেয়নি। কিন্তু এবার আপনারা নির্বাচনের আগে বা শেখ হাসিনার সরকারের বিদায়ের আগের থেকেই ঘোষণা করেছেন 31 দফা, এবং সেটি নিয়ে আপনারা বলেছেন যে ফ্লেক্সিবল। মিস্টার তারেক রহমান বলেছেন যে গ্রহণ বর্জন করা যেতে পারে অন্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে। আমার প্রশ্ন যে আপনি কি মনে করেন যে আসলে কতটা কমিটেড আপনারা? মানে এটিও আমরা দেখেছি অতীতে যে নির্বাচনী ম্যানিফেস্টোতে রাজনৈতিক দলগুলোর যে থাকে, নির্বাচনের পরে ম্যানিফেস্টো উল্টেও দেখেন অনেক সময়, হ্যাঁ করে, ওর মধ্যে কিছু হয়ে যায় অটোমেটিক যে অঙ্গীকারের মধ্যে থাকা, কিন্তু আসলে সেই অর্থে সিরিয়াস দেখা যায় এদেরকে। আপনি যেটা বলেছেন এবং শিহাব যে কথাগুলো বলেছেন খুব ভালো এবং খুবই আপনার ফলো করার মতো আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। সংস্কারের বিষয়টা কিন্তু বিএনপির মাঝে হঠাৎ করে একদিন হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে তখন আপনার মনে করেন যে এই সংস্কারের বিষয়টা এসছে। প্রথম কথা হচ্ছে 2016 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি জেলে যাবার আগে আপনার উনি 4টা পয়েন্ট দিয়েছিল, যে 4টা পয়েন্ট কিন্তু মোটামুটিভাবে এই 31 দফাকেই কিন্তু এনহেন্স করা যায় সেখান থেকে। তারপরে 2022 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব 27 দফা প্রণয়ন করেছেন, রাষ্ট্র সংস্কারের অবকাঠামো যেটাই বলি। এরপরে আপনার অন্যান্য শরিক দলগুলো যেটা, তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের থেকেও কিছু প্রস্তাব নেওয়া হয়েছে, এবং সেটা 2023 সালে, অর্থাৎ 2022 সালে সেদিকে প্রায় 2 বছর 22 মাস, অন্তত 22 মাস আগে এই 31 দফা অবকাঠামো মানে আপনার চেঞ্জের জন্য রাষ্ট্র সংস্কারের 31 দফাটা এসছে। তার মানে অনেক আগে এই ভিশনারি বিষয়গুলো এসছে। কেন এসছে? যে এগুলো মনে করেন যে আপনার প্রয়োজন, কারণ আমাকে যে জনগণ পছন্দ করবে, কেন করবে, তার জন্য আমাকে কিছু আপনার প্রস্তাব আমাকে দিতে হবে যে আমি কি করতে চাই যদি রাষ্ট্র ক্ষমতায় জনগণ, মানে রাষ্ট্রে ক্ষমতায় যদি জনগণ পাঠায় বা দেশ শাসনের জন্য যদি জনগণ পাঠায় আমাকে। এখন কথাটা হচ্ছে যে শিহাব যে বলেছে যে 24 জুলাই আগস্ট একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এটা একটা বেঞ্চমার্ক এবং এটা একটা ল্যান্ডমার্ক একটা সিনারিও তৈরি করেছে। আগামীতে যারাই আসুক না কেন তারা কিন্তু এই রেল লাইনের বাইরে যেতে পারবে না। এবার আপনার রাষ্ট্র শাসনভারের দায়িত্ব আর আরেক লাইন রেলের সংস্কার, এটা প্যারালাল চলতে হবে, এবং কোনগুলো সেটা জনগণের আশা আকাঙ্ক্ষার যে সমস্ত কিছু প্রতিফলন ঘটাবে, মানুষের যেটা প্রত্যাশা, যে আমরা আইনের শাসন বলি, জনগণের শাসন বলি, সুশাসন বলি, সব কিছু এই দুটো কথা, আইনের শাসন আর সুশাসন, এই দুটোই কিন্তু এই 31 কেন আপনার 31 আপনার এটাতে ইনক্লুড থাকতে পারে বা থাকতে পারে, মানে অটোমেটিক আছে, এটাতে শত আছে। তার মানে কি সংবিধান সংস্কার করতে হবে, আপনি সেটা করতে পারবেন। আমাদের দল থেকে তো আমাদের দলের নেতা বলেছেন যে জনগণ যদি সুযোগ দেয় তাহলে ক্ষমতায় গেলে আপনার অন্যান্য যারা রাজনৈতিক দলের সাংসদ থাকবেন বা দল থাকবেন প্রতিনিধিত্বশীল,
তাদের সকলকে নিয়েই কিন্তু জাতীয় সরকারের কথা বলেছেন, যারা আন্দোলনে concept-এর ছিল কথা যারা বলেছেন। তাদের কারণ দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে হবেটা কি? ওই ফেসিস্ট হওয়ার সুযোগটাই থাকবে না, অটোমেটিক সিস্টেমের মধ্যে আপনি পড়ে যাবেন, আপনি একটা সিস্টেমের মধ্যেই পড়ে যাবেন। এখন আমরা বলি একটা কথা, যারা আজকে সংস্কারের কথাটা বলছেন, আমরা তো যখন বিশ্ববিদ্যালয় থেকে, আপনিও পাশ করেছেন, পাশ করে মনে করেন আপনি বিশ্ববিদ্যালয় জীবনে যখন ছিলেন, আমি অনেককে দেখেছি যারা মূলত সাংবাদিকতার সঙ্গে জড়িত, তারা দেখেন যে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার এই প্রথম হাতে খড়ি কিন্তু তার বিশ্ববিদ্যালয়, এমনকি প্রথম বর্ষ থেকেও আমি দেখেছি আমাদের অনেক বন্ধু বান্ধবরা প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ থেকেই কিন্তু কাজ করেছে, অনেকে বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করেছে, বিভিন্ন তার কর্মের একটা অভিজ্ঞতা সঞ্চয় করে। এখানে তারা কতটুকু কে কী করেছে আমরা তো এটা জানি না। শিহাব যে রেফারেন্স দিয়েছে যে এই যে গাড়ি বহন নিয়ে যাওয়া, এগুলো যেমন দৃষ্টিকটু, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যখন গণতন্ত্রের কথা বলেন, মানে আপনাকে তখন অন্যের পথকে শ্রদ্ধা করতে হবে। আপনি যদি বলেন যে বিএনপি ফেসিস্ট, আমি শুনেছি যারা নতুন রাজনৈতিক দল করেছেন তারা বিএনপিকে ফেসিস্টের কথা বলছেন, আমি আমার মতামত দিতে পারবো না। আপনি আপনার কর্মপরিধি বিস্তৃত হবার আগেই আপনার আত্মপ্রকাশটা আপনার প্রস্ফুটিত হবার আগেই আপনার যেই আত্মশুদ্ধি, মানে এখনই আপনার আত্মশুদ্ধির দরকার। আমরা তো বলি যে আমরা তৈরি শুরু করলাম, সময় যাবে, অভিজ্ঞতা অর্জন করলাম, জ্ঞান অর্জন করলাম, বয়স বাড়লো, সমস্ত কিছু মিলে দায়িত্বশীলতাটাও বাড়লো, তখন আমরা মনে করেন যে ভুল যদি করে থাকি তখন আমরা সেটা কারেক্ট করতে পারি, কারেকশন করতে পারি। কিন্তু আমি তো ভুল দিয়েই শুরু করছি। আপনি তো যারা অন্যের মতামতকে শ্রদ্ধা করেন না বা মানতে পারেন না, বরং আপনি গালি দেন, তারাই কিন্তু ফেসিস্ট। ফেসিস্ট মানে হলো অন্যের আপনার যেই রাইটটা আছে সেটাকে আপনি অস্বীকার করা। তাহলে আপনি কিভাবে শুরু করেছেন? আপনি সেটা যে টাকা পয়সা কোথার থেকে আসছে, এই যাচ্ছেন এতবার, একজন নাকি 6 দিনে 18 বার আপনার হেলিকপ্টার গ্রহণ করেছেন, আপনি 5 স্টার হোটেলে খাওয়াচ্ছেন আপনার, ঠিক আছে ভালো কথা, কোথা থেকে টাকা এসছে আমরা জানি না, বলে না যে লাগে টাকা দেবে গৌরী সেন, অবস্থাটা হয়ে গেছে এরকম। কিন্তু মুশকিল হলো যখন আপনার সৃষ্টির মধ্যে যখন অনৈক্য, এইটা কিন্তু একটা অশুভ ইঙ্গিত, অঙ্কুরেই আপনারা বিনষ্ট হবেন। জাতীয় ঐক্যমত্যের কথা বলেন, ওটার দিকে না যোগ দিয়ে নিজেদের ঐক্যের কথা বলেন। যেন সার্জিস সাহেব এক কথা বলছেন, হাসনাত সাহেব এক কথা বলছেন, আমি তো একটা কথা বলেছি, ওখানে কেন গেছেন আপনি? গণতন্ত্র তো রাজপথে ছিল, আপনি তো সেখানে বসেই করবেন। আপনি তো সরোয়ার্দী উদ্যানে বসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে হবে আপনি সেটা ঠিক করবেন। আরেকটা অ্যালার্মিং বিষয় দেখেন, এখনও কেউ কিছু বলছেন না। আপনার আসিফ মাহমুদ সাহেব যে 18 মিনিটের বক্তব্য দিলেন, সেখানের মধ্যে বললেন যে 5 তারিখ যদি পতন না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লব করতাম। তাহলে অস্ত্রগুলি কোথায়? অস্ত্র হাতে তুলে আপনার তো লাইসেন্স থাকার কথা না। আপনি সশস্ত্র বিপ্লব করতে হলে অনেক বেশি পরিমাণের অস্ত্র, তার মানে সেই অস্ত্রগুলো উদ্ধার হওয়া উচিত, নাহলে কেউ কিন্তু নিরাপদ না আমরা। কারণ যেভাবে একজন আরেকজনকে আপনার হুমকি দিচ্ছেন, এতে কিন্তু আমি নিজেই শঙ্কিত। আর তাছাড়া এই ধরনের একজন উপদেষ্টা যিনি অ্যাডমিট করেছেন, তাহলে তো ওনার ওখানে থাকার নৈতিক কোনো অধিকার নেই। আরেকটা জিনিস আছে, ওনারা কিন্তু এই নতুন এনসিপির কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল ওনারা, তাহলে ওনাদের কিন্তু রেখে অন্তর্বর্তীকালীন সরকার বিশুদ্ধতাটা হারিয়েছে। আমি মনে করি যে ওনারা অতি সত্বর পদত্যাগ করে আপনি যতই বলেন যে আপনি সম্পর্ক ত্যাগ করেছেন, এটা সম্ভব না, এটা সম্ভব না। বউরে ডিভোর্স দিতে পারেন, কিন্তু মা বাপ নারী ওটা কিন্তু আপনি পারবেন না ছিন্ন করতে। তা আমরা যে কথাটা বলছি যে আস্থাটা রাখা উচিত, বিশ্বাসটা কখনো ভাঙা উচিত না, বিশ্বাস হারানোটা পাপ। আর যে কথাটা আমরা বলি বেঞ্চমার্ক বলি, আমরা ল্যান্ডমার্ক বলি, যেটাই বলি, আমাদের তো একটা কিছু শুরু করতে হবে তো আমাদেরকে। আমি তো এই জন্যই বলি যে উত্তরণের পথে গণতন্ত্রকে আপনার প্রাতিষ্ঠানিক রূপ কোথা থেকে দিব, রেস্টোরেশন অফ ডেমোক্রেসির দরকার এখন আমাদের, তাই না? তো এখন যেটা আছে সেটা অনির্বাচিত সরকার। একটা অনির্বাচিত সরকার দীর্ঘকাল থাকতে পারে না, অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। এটার একটা অবসান হওয়া উচিত, এটা যত দ্রুত সম্ভব। আমি মনে করি যে এই যে সবচেয়ে সম্মানিত মানুষটা, যিনি বাংলাদেশের জন্য গৌরব, উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হলেও কি, তার থেকেও ওনার গৌরবের যে উনি নোবেল লরিয়েট, সমগ্র বিশ্ব জুড়ে ওনাকে মুহাম্মদ ইউনুস বলে, ডক্টর বলেন না, প্রফেসর বলেন না, কিচ্ছু বলেন, আপনার পাগলের মতো বলে মুহাম্মদ ইউনুস। ছবি তোলার জন্য হিড়িক পড়ে যায়। যেই লোক মনে করেন যে আপনার অডিয়েন্স পোডিয়ামে যাবেন, তার আগে 7 মিনিট 10 মিনিট আপনার মনে করেন যে রাউন্ড অফ অ্যাপ্লজ ক্ল্যাপ। এই ধরনের এটা একটা বিরল। আমার একটা দেখার সুযোগ হয়েছিল একবার জীবনে, যে নোবেল লরিয়েটদের আপনার কনফারেন্স ছিল 2012 সালে শিকাগোতে। সেখানে দেখেছি অন্যরাও বক্তব্য দিয়েছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও শুনেছি। তো আমি চাই না যে ওনার সম্মানটা হানি হোক কারো কারণে, কারো ষড়যন্ত্রের কারণে।
আমি মনে করি যে উনি বাংলাদেশের পক্ষে থাকবেন, বাংলাদেশের জনগণের পক্ষে থাকবেন। বিএনপি, এনসিপি, জামাত কারো পক্ষে ওনার থাকার দরকার নেই। আর দেশের মধ্যে বিভাজনটা যেন কেউ না বাড়ায়, বিতর্ক যেন নতুন করে তৈরি না করে। যে সময় আমরা নির্বাচনের রোডম্যাপ, নির্বাচন কমিশন কোন কাজগুলো করবে, সাংবাদিকদিকে ব্রিফ করবেন, প্রিজাইডিং অফিসার যারা আসবেন তাদেরকে নিয়ে আপনার মিটিং করবেন, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ভোটার নাগাদ হাল নাগাদ করবেন, সেই সব কর্মকাণ্ডে আমরা তখন আলাপ আলোচনা করছি এগুলো। আমি জাস্ট এই ডক্টর ইউনূসকে নিয়ে কথা হচ্ছিল, আমি এটার সাথে আরেকটু অ্যাড করতে চাই, তার সম্মানটা আরও এভাবে বাড়াতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থনৈতিক তত্ত্ব নিয়ে ইউরোপেও পাশ্চাত্য একাডেমিক লেভেলে এক্সারসাইজ বহু জায়গায় হচ্ছে পৃথিবীতে, এবং তার পাঠ্যপুস্তকে তার লেখা, তার তত্ত্বকে সন্নিবেশ করানো হয়েছে। অর্থাৎ তার অবস্থানটা কিন্তু অনেক উঁচু। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে উনি যেন নিজেকে কনসাইজ করে না ফেলেন, ওনার বিশালতাটাকে কিন্তু উনি সবাইকে সম্মোহন করে ওনাকে কিন্তু বিদায় নেওয়ার প্রক্রিয়া জারি রাখতে হবে, রেদার দেন উনি যদি পার্টিসান হয়ে যান। ওনার খুব স্বাভাবিক কারণেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষণগুলোই এরকম যে স্বাভাবিক কারণেই ওনার এই বিশালতাটাকেও কিন্তু একটা সময় অ্যাডমিট করতে চাইবে না একটা বিশাল অংশের জনগোষ্ঠী। যাই হোক, আমি যেটাকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যেহেতু এখানে এই নতুন পার্টি এবং আসলে আমাদের 5ই আগস্টের পর যে জটিলতাগুলো দেখা দিয়েছে এর কিছু বাস্তবিক কারণ আছে। আপনি পৃথিবীব্যাপী যেই রেভলিউশনারি মুভমেন্টগুলো আমরা দেখেছি, সত্যিকার অর্থে গণ অভ্যুত্থান যেগুলো দেখেছি, সেগুলোর কিন্তু একটা কমন সিমটম আছে। আপনি যদি ইরানের রেভলিউশনের কথা চিন্তা করেন, দেখবেন এখানে সিঙ্গেল ব্যক্তির নেতৃত্ব এবং আদর্শিক মিল ছিল, অর্থাৎ তাদের চাওয়া পাওয়ার। কিউবান রেভলিউশনের ক্ষেত্রেও আমরা তাই দেখেছি। কিন্তু বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানটা হয়েছে জুলাই অগস্টে, সেটি কিন্তু সিঙ্গেল পার্সনের নেতৃত্বে সিঙ্গেল আদর্শকে ধারণ করে হয়নি। হ্যাঁ, ফ্যাসিজম থেকে রক্ষা পাওয়ার জন্য সুন্দর বাংলাদেশ নির্মাণের একটি কমন জন আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল নেতৃত্বের যে দাবি নেই বা সিঙ্গেল আদর্শ প্রতিষ্ঠা, এইজন্য বাঘে মশে এক ঘাটে জল। একদম আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে গণ অভ্যুত্থানে আজকে যারা এনসিপি করেছেন বা আমরা এই যে উপদেষ্টা পরিষদে আছেন, অনেকেই নিঃসন্দেহে সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই আন্দোলনকালীন সময়। কিন্তু এই নেতৃত্ব দেওয়ার সাথে কিন্তু সামগ্রিক বাস্তবতায় রাজনৈতিক পরিপক্কতার কিছু ইয়ের বিষয় আছে, এটার মধ্যে কিন্তু আমাদেরকে এটি মিলাতে হবে। একটি গণ আন্দোলনে ওই মুহূর্তে নেতৃত্ব দেওয়া আর রাজনৈতিক পরিপক্কতা অল অফ এ সাডেন অর্জন করা কিন্তু অনেক বিস্তর পার্থক্যের বিষয়। আমি এটাকে বলছি যে এখানে তো দীর্ঘ 16-17 বছর যাবত তো আন্দোলন সংগ্রাম হয়েছেই, গুম খুন ফাঁসি কোনো কিছু তো বাদ ছিল না, রাজনৈতিক দলগুলো এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ অবশ্যই আপামর, শ্রমিক, জনতা, ছাত্র সবাই তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে। এই জায়গায় যেটা হয়েছে যে এখন যদি কেউ চিন্তা করেন, এর জন্য কিন্তু আমরা সমন্বয়হীনতাও দেখেছি যে আমরা এই নেতৃত্ব যারা দিয়েছেন ছাত্রদের মধ্যে, তাদের মধ্যে তারা উপদেষ্টা পরিষদে গিয়ে জয়েন করলেন, পরবর্তীতে আপনি দেখেন তারা একবার কনস্টিটিউশনাল ওয়েতে হাঁটলেন, আবার সেই কনস্টিটিউশন থেকে বের হয়ে যাওয়ার, সেটা ছুঁড়ে ফেলে দেওয়ার আবার তত্ত্বে গেলেন, আবার ওনারা শহীদ মিনারে গিয়ে প্রক্লেমেশন দেওয়ার কথা বললেন, আবার কমন সমস্ত রাজনৈতিক দল মিলে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করবে। এই যে সমন্বয়হীনতা, সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি। যেমন রিসেন্ট আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আমি মনে করি দেশবাসী সবারও সচেতন হওয়া উচিত এবং এই ব্যাপারে সবার কোনো দ্বিধান্বিত থাকারও প্রয়োজন নেই, সেটি হচ্ছে আপনি দেখেন সেনাবাহিনী নিয়ে যেই ওই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে ধূম্রজালের তৈরি হয়েছে, আমি তো বলতে চাই হোয়াট এভার যেই প্রেক্ষাপটই ছিল, যার যেই আত্মীয়তার পরিচয়ই থাকুক, জুলাইয়ের 5ই আগস্টে সেনাবাহিনীর যেই ভূমিকা, সেটি না থাকলে আসলেই এই বাংলাদেশের ভবিষ্যৎ কী হতো আমরা জানি না। বাংলাদেশের সেনাবাহিনী 1971 সাল থেকে আজকে 25শে মার্চ এই চট্টগ্রামে এই সেনাবাহিনী রিভল্ট করেছিল। এই বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনারা এই রিভল্ট করেছিলেন। এই সেনাবাহিনী কিন্তু পরবর্তীতে আমরা 75 বা পরবর্তীতে যেই প্রেক্ষাপটই বলি, এটার যদি রাজনৈতিক আলাপ আলোচনায় যাই, কখনোই বাংলাদেশের সেনাবাহিনী জনগণের বিপক্ষে দাঁড়ায় নাই। সেটা আমরা এরশাদের 9 বছরের শাসনামলের পরে সেনাবাহিনী তাকে কিন্তু নুরুদ্দিন খান রিফিউজ করতে বাধ্য হয়েছেন। এই সময়েও কিন্তু সেনাবাহিনী যখন দেখেছে
যে এই ছাত্র জনতার আকাঙ্ক্ষা বা এই ফ্যাসিজমের পতন যখন তারা নিজেরাও ফিল করেছে, তারা কিন্তু জনগণের সাথেই ছিল। বর্তমানেও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির থেকে শুরু করে সমস্ত কিছুতে সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমকে আমি স্যালুট জানাই। এখানে এমন কোনো কিছু করা যাবে না, এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না। এই যে আমি এই জন্য বলছিলাম যে একটি গণ আন্দোলনে ছাত্র নেতৃত্ব দেওয়া আর রাজনৈতিক পরিপক্কতা নিয়ে বক্তব্য দেওয়া বা একটা স্টেটমেন্ট দিয়ে ফেলা কিন্তু এক বিষয় নয়। এখানে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। এটা ফ্যাসিবাদের এখনো দোসররা অ্যাক্টিভ আছে, তাদের প্রচুর টাকা পয়সার যোগান আছে। এখানে আপনি এই যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটি আদারওয়াইজ হয়তোবা একটা প্রক্রিয়া থাকতে পারে, যেটি একদম আমার কাছে মনে হচ্ছে অমূলক। শেষ করতে হবে। সেই পর্যায়ে আমি বলবো যে আমি আবারও সেই প্রধান উপদেষ্টার জায়গায় আমি যাব, যেহেতু উনি আসলে সেই জাহাজের হাল ধরেছেন, যে আপনি অতি দ্রুত নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য যেই সংস্কারগুলো আপনি চিন্তা করেছেন আমরা সবাই সেটাকে সমর্থন করি, সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু যেহেতু অ্যাট এ টাইম সব কিছুর বাস্তবায়ন সম্ভব না, আপনি রাজনৈতিক দলগুলোর উপর সেই দায়িত্ব চেপে দিয়ে আপনি সাফল্যের সাথে আপনার যে সুনাম, আপনার যে আন্তর্জাতিক সুনাম, সেটিকে আপনি রেখে সবার করতালি নিয়ে, যেভাবে আপনাকে বিশ্ববিদ্যালয়গুলোতে পডিয়ামে করতালি দিয়ে আপনাকে সাধুবাদ জানায়, বাংলাদেশের জনগণ যেন আপনার বিদায়ের সময় সেই করতালি দিয়ে আপনাকে বিদায় জানাতে পারে, সেই পথ আপনি সুগম করবেন। থ্যাংক ইউ ব্যারিস্টার অসীম। কি কিছু যোগ করতে চাইছেন? আমার শেষ করতে না, হবে। আমি একটা কথা বলতে, যারা মনে করেন পরবর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা যারা আছেন, আমি মনে করি যে বাংলাদেশের জনগণের কথা, রাষ্ট্রের কথা চিন্তা করে কোনো প্রকার ষড়যন্ত্রের মধ্যে কেউ পা না দিয়ে এবং অন্যান্য দায়িত্বশীল যারা আছেন সবাই যেন যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয়টুকু দেন এবং ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য দেশের বৃহত্তর স্বার্থতা যেন কখনো বিনষ্ট না হয়, সেটা যেন আপনার ম্লান না হয়, আমাদের অতীত ঐতিহ্য যেটা ছিল সেটার জন্য সবাই মিলে আমি মনে করি যে এক কাতারে এসে কাজ করা উচিত। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া যে সংকটগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছেন, এটাকে র্যাপ আপ করা অত্যন্ত জরুরি সেটা বলেছেন, এবং তার একমাত্র উপায় হচ্ছে যত দ্রুত নির্বাচন হয় সেটা ওনারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে ওনাদের প্রত্যাশা, ওনারা দুজনেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের, তার যে বিশ্ব পরিসরে অবস্থান সেটাকে যেন তিনি কোনো কারণেই কোনো ক্ষুদ্র স্বার্থের জন্যে বা অন্য কারো হয়ে তিনি যেন ছোট না করে বলেন, এটিতে ওনাদের প্রত্যাশা। তাকে সম্মানের সঙ্গে বাংলাদেশ রাখতে চায় ওনারা বলছেন, ওনারা দেখতে চান, এবং সম্মানের সঙ্গে যেন তিনি বিদায় নেন বা বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রায় তিনি মাথার উপরে থাকেন, সেরকম একটা প্রত্যাশা তাদের। মৌলিক সংস্কার যেটা আছে সেটা পলিটিক্যাল পার্টিগুলো করতে বাধ্য হবে, কারণ ওনারা মনে করেন যে 24-এর যে লেসন সেখান থেকে আর বাংলাদেশের ফেরত যাবার কোনো সুযোগ নেই। কাজেই কোনো রাজনৈতিক শক্তি আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে সেটা অন্তত নিকট ভবিষ্যতে ওনারা মনে করছেন যে সেটা সম্ভব নয়। তবে বিএনপির কাছে প্রত্যাশা, যে ধারণা, যেহেতু পারসেপশন যে তারাই হয়তো আগামীতে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবেন, তাদের আরও অনেক বেশি দায়িত্বশীলতা তাদের কাছে জনগণ আশা করে, আমার অতিথিরও সেটা আশা করছেন। সব মিলিয়ে একটাই সমাধান ওনারা দেখছেন যে বিভাজন বা দেশের পরিস্থিতিকে ঘোলাটে করবার যে চেষ্টা হচ্ছে সেখান থেকে পরিত্রাণের একটাই উপায় গণতন্ত্রের প্রত্যাবর্তন, এবং সেটা একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।